আসসালামু আলাইকুম। তোমরা যারা চলে আসছো ক্লাসে ওরা সবাইকে একটু মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও খুব দ্রুত। ফ্রেন্ডদেরকে খুব দ্রুত মেনশন করে দেন। আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ক্লাস শুরু করব, যদি সবাই চলে আসে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই চলে আসছে। শারিন মাহিয়া, তারিন আহমেদ, হুমায়রা বিনতে আজাদ, অর্ক দাস গুপ্ত, আবু উবাইদুল্লাহ আরিফ, রামিসা, জহরা সহ আরো অনেককে আমি লাইভে দেখতে পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। সবাই একটু মেনশন দাও, পরিচিত ফ্রেন্ডদের সবাইকে মেনশন করে দাও। পরিচিত ফ্রেন্ড, আমাদের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে লিংক শেয়ার করে দাও। যতগুলো মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপগুলোতে ক্লাসের লিংক শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো অনলাইনে এটাই আমার প্রথম ম্যাথ ক্লাস, অর্থাৎ আমি যদিও সবার কাছে কেমিস্ট্রি টিচার নামে পরিচিত, বা কেমিস্ট্রিটাই হচ্ছে আমার মূল সাবজেক্ট, কিন্তু কেমিস্ট্রির পাশাপাশি ম্যাথ, ফিজিক্স, আইসিটি এবং অন্যান্য সাবজেক্টগুলো আমি পারি। বুঝাতে পারছি? পারি না আসলে, আমি ভালোভাবেই পারি, বাট সময় দেওয়া হয় না, সেজন্য কি, বা নিজের কাছে সময় থাকে না, সেজন্য এগুলো আমি পড়াই না বা সময় দিই না আর কি। তো আমি চিন্তা করলাম তোমাদের উদ্দেশ্যে যে যেহেতু সাবজেক্টগুলোর উপর আমার খুব ভালো দখল আছে, যারা অলরেডি আমার ফিজিক্স শর্ট করছে, আমার ক্লাস করছে, ওরা জানে আমি ফিজিক্স কেমন পড়াই, অর্থাৎ কেমিস্ট্রিতে যেভাবে পড়াই হুবহু কিন্তু আমি ফিজিক্সও পারি। এবং সেম ভাবে তোমরা যারা এখন ক্লাসে আসো তোমরা দেখবা যে আসলে ম্যাথটাও আমি কি সেম ভাবে পারি। তো মেন ব্যাপার হচ্ছে সময় দেওয়াটা। সময় দেওয়াটা, আমাদের যে ব্যস্ততা থাকে ওই ব্যস্ততার ভেতর থেকে সময়টা বের করে নিয়ে আসা অনেক টাফ। তো আমি নিজে ফিজিক্স ক্লাস নিতে নিতেই এক সময় চিন্তা করছিলাম যে ম্যাথে ম্যাথে তো আমি কোর্স নামাবো বলছিলাম, কিন্তু কোর্স নামাতে পারছি না, সময়ের অভাবে কোর্স নামাতে পারতেছি না। অলরেডি এখন আমার আরেকটা কোর্স লঞ্চ হয়েছে, যেটা 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তাহলে সেটা নিয়েই আমরা আপাতত ব্যস্ত আছি। তো সেই সুযোগে আমি চিন্তা করলাম, যেহেতু আমি কমিটমেন্ট দিছি, আমি নিজে কষ্ট করে একটা সময় বের করে প্রতিদিন ওদেরকে ম্যাথ করাবো সম্পূর্ণ ফ্রিতে। এখানে যারা বর্তমানে 1.2K কি আছে মেম্বার, অথবা 1.1K মেম্বার আছে, অর্থাৎ যদি শুধু আমি 1000 জন স্টুডেন্ট মনে করি, এই 1000 খেয়াল করো, তো 1000 স্টুডেন্ট থেকে আমি পড়ানোর পরিবর্তে যদি আমি শুধু 100 টাকাও নিই, শুধু 100 টাকা, তাইলে তোমরা বুঝতেছ মোটামুটি খুব ভালো একটা ফিগার পাওয়া যায়। এবং আশা করি এই 100 টাকা দিতে, এই 100 টাকা দিতে কারো কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি বলছি আমাকে 1 টাকাও দিতে হবে না, আমি পড়াচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, আমার কোনো টাকা দরকার নাই। আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কয়েকটা পেইড বেস আছে, সেখান থেকে আমি যে টাকাটা পাই ওইটা দিয়ে আমার চলতে সমস্যা হচ্ছে না, আমি আলহামদুলিল্লাহ চলতে পারতেছি। চলতে না পারলে তোমাদেরকে বলবো যে ভাইয়ের আর্থিক অবস্থা ভালো না, তোমরা একটা হেল্প করিও। তো সেই জন্য আমি কোর্সটা লঞ্চ করছি অন্তরীকরণের সম্পূর্ণ ফ্রি। তবে এখানে আমার একটা চাওয়া আছে, সেটা কি,
বর্তমানে গ্রুপে 1.1K মেম্বার। দেখো 1.1K, আসলে আমার 1.1K মেম্বার দরকার নাই, আমার দরকার এখানে লাইভে কতজন দেখা যাচ্ছে তুমি দেখো। লাইভে দেখা যাচ্ছে 121 জন। আমার শুধু 121 জন গ্রুপে থেকে বাদ বাকি সবাইকে রিমুভ করলো, কারো কাছে আমার জবাবদিহিতা করতে হবে না আমি কেন রিমুভ করছি। এই জবাবদিহিতা আমার করতে হবে না, কারণ আমি খুশি হয়ে সম্পূর্ণ ফ্রিতে কোর্সটা তাদেরকে দিচ্ছি যারা পড়াশোনা করে নিজের উন্নতি করতে চায়, যারা পড়াশোনা বাদ দিয়ে বাংলাদেশের খেলা দেখবে, পড়াশোনা বাদ দিয়ে বার্সেলোনার খেলা দেখবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডাবাজি করবে, পড়াশোনা বাদ দিয়ে গান শুনবে, মুভি দেখবে, তাদের জন্য তো আমার পাবলিক গ্রুপ আছে ভাই। পাবলিক গ্রুপে তো আমরা এত প্রেশারাইজ করতেছি না, ঠিক আছে। বাট এখানে এটা প্রাইভেট গ্রুপ, মানে মনে করবা তুমি টাকা দিয়েই ভর্তি হইছো, টাকা দিয়েই ভর্তি হইছো, সেরকম চিন্তা ভাবনা করে তোমাকে পড়াশোনা করতে হবে। সোজা কথা, এখানে যতজন স্টুডেন্ট থাকবে, যতজন স্টুডেন্ট এটা শিওর থাকো, ততজন ছাড়া বাদ বাকি সবগুলোকে আস্তে আস্তে রিমুভ করব। আজকের ক্লাসের পর এই গ্রুপের জন্য আমি আজকের ক্লাসের পর এই গ্রুপের জন্য 10 জন মডারেটর নিব। 10 জন মডারেটর, আমি বলবো যে কারা কারা মডারেটর হিসেবে কাজ করবা হাত তুলো। মডারেটর নিব কেন জানো? মডারেটরের কাজ জয়েন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করা না, গ্রুপ থেকে রিমুভ করা হবে মডারেটরদের কাজ। কাদেরকে? যারা গ্রুপে অ্যাড হয়েছে কিন্তু কি করছে না, ক্লাস করছে না। আমার দরকার নাই তো ভাই, আমি শুরুতেই বলছি এখানে আমার কোনো জবাবদিহিতা নাই, আমি খুশিতে পড়াচ্ছি এবং প্রতিদিন পড়াবো, প্রতিদিন সন্ধ্যা 7:30। শুধু এটা না, আমি এটা ছাড়াও আরো অনেকগুলো কোর্স লঞ্চ করব। এই যে এখন ম্যাথের অধ্যায় পড়াই দিচ্ছি, 2 দিন পরে আমি ফিজিক্সের একটা অধ্যায়, খুশি লাগলে আমার ভালো লাগলে যে স্টুডেন্টরা পড়ছে উপস্থিতি ভালো, আমি ফিজিক্সের অধ্যায় পড়াবো। এরপর 2 দিন পরে প্রয়োজন আমি ভার্সিটি অ্যাডমিশন কোর্স কি করে দিব, ফ্রি করে দিব। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমাদের উপর, ঠিক আছে? ওকে, তাইলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করছি। আর আমি বলছি প্রত্যেকদিন ক্লাসে একটা অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা থাকবে। অ্যাটেন্ডেন্স যেখানে আমি কি নিব, সবার উপস্থিতি নিব এবং সেখান থেকে দেখে দেখে ওদেরকে রেখে বাদ বাকি সবগুলোকে কি গ্রুপ থেকে রিমুভ করে দিব। সুতরাং সবাই বি কেয়ারফুল, সিরিয়াসলি ক্লাস করার মেন্টালিটি থাকলে শুধু গ্রুপে থাকবা, যাদের সিরিয়াসলি ক্লাস করার মেন্টালিটি নাই তারা গ্রুপে থাকবে না। কথা ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা এবার আমাদের পড়াতে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলাস। আসলে ক্যালকুলাস কি অথবা ক্যালকুলাস কেন প্রয়োজন, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস। ওকে, তো আমি যখনই কোন একটা টপিক পড়াই আমার সিস্টেম হচ্ছে আমি ওই টপিকটার একদম শিকড় থেকে শুরু করে চূড়া পর্যন্ত সব কিছু পড়াবো, শুধু ওই টপিকটার। তো যেহেতু আমরা ক্যালকুলাস শুরু করছি, তো ক্যালকুলাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে একটু স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। তবে এটা শিওর যে এই জিনিসগুলোর কোনোটা যদি তুমি স্কিপ করে যাও তুমি কিন্তু ক্লাস বুঝবা না। সোজা কথা, মানুষের জীবনে এই যে আমি যদি একজন মানুষ হই, তুমি যদি একজন মানুষ হও, মানুষের জীবনে সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটার নাম হচ্ছে হিসাব নিকাশ। আমাদের মধ্যে অনেকেই হিসাব নিকাশে খুব এক্সপার্ট, আর আমাদের মধ্যে অনেকেই হিসাব নিকাশে খুব বাজে। আমি তোমাকে বলতেছি জীবনে প্রতিটি ক্ষেত্রে তোমার হিসেবি হওয়া দরকার আছে, হিসাব করে রাখবা, কোনো সমস্যা নাই। একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে কাউকে দান করার ক্ষেত্রে কোনোদিন হিসাব করবা না, মা বাপের পেছনে খরচ করলে হিসাব করবা না। এই 2টা জায়গা ছাড়া আর সব জায়গায় হিসাব নিকাশ মাস্ট করতে হবে। এটা আমার পরামর্শ বলতে পারো। মানুষের জীবনে হিসাব নিকাশ খুবই ইম্পর্টেন্ট। আর হিসাব নিকাশ শেখানোর জন্য আমরা যে ব্রাঞ্চটা রাখছি পড়াশোনার মধ্যে, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে ম্যাথ। তার মানে একজন মানুষের জীবনে হিসাব নিকাশ যদি কম্পালসারি হয়, একজন মানুষের জীবনে
হিসাব নিকাশ যদি কম্পালসারি হয়, তোমাকে বুঝতে হবে ওই মানুষের জীবনে ম্যাথও কিন্তু কি কম্পালসারি। আমি জানি না কেন তোমাদের অনেকে ম্যাথ অপশনাল নিছো। আমি জানি না তোমাদের মধ্যে অনেকেই কেন ম্যাথ অপশনাল নিছো। আসলে ম্যাথ হচ্ছে এমন একটা অংশ যেটার কোনো অপশনাল কিছু নাই। অর্থাৎ তুমি যদি ম্যাথ ভালো না বুঝো, কখনো তুমি সায়েন্স ভালো করে পারবা না। আসলে শুধু সায়েন্স না, বর্তমানে ম্যাথ ভালো না বুঝলে কমার্স পড়াও সম্ভব নয়, ম্যাথ ভালো না বুঝলে আর্টস পড়াও সম্ভব নয়। অনেকে অবাক হয়ে যেতে পারো, স্যার এসব আপনি কি বলতেছেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমাদের বড় ভাইরা যারা ভার্সিটিতে পড়ে ওদের কাছে জিজ্ঞেস করিও, কমার্সের সে অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছে, তার আমরা এখন ইন্টারমিডিয়েটে যে ম্যাথগুলো করতেছি সেগুলো লাগে কিনা। অ্যাকাউন্টিং এ পড়তেছে ম্যাথ লাগে, বিশেষত করে ক্যালকুলাস। যদি বলে কেউ ইকোনমিক্স নিয়ে পড়তেছে তারও ক্যালকুলাস লাগে। যদি কেউ বলে ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছে, বিশ্বাস করো ভাই তারও ক্যালকুলাস লাগে। সুতরাং ম্যাথ আসলে শুধু যে ম্যাথ শেখার জন্য ম্যাথ পড়বা তুমি না, টোটাল এডুকেশনাল সিস্টেমে তুমি যদি নিজেকে স্ট্রং করতে চাও ম্যাথ বুঝতেই হবে। স্যার বুঝি না, বিরক্ত লাগে, খারাপ লাগে, পারি না। আমি বলতেছি যে কোনো মূল্যে পারতে হবে, বুঝতেই হবে। এটার কোনো বিকল্প নাই রে ভাই, এটার কোনো বিকল্প নাই, ম্যাথ লাগবেই। আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথের গুরুত্ব কি পরিমাণ। এবং আমাদের যদি সায়েন্সের কথা বলি, শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট ভালো করে বোঝা যাবে না যদি তুমি ম্যাথ না পারো। আর ম্যাথের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে। দেখো এখানে আমি ম্যাথের অনেকগুলো ব্রাঞ্চ দেখাইছি। অনেকগুলো ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চটা সম্পর্কে সবার জানা দরকার, সে ব্রাঞ্চটার নাম হচ্ছে ক্যালকুলাস। আমি আবার বলতেছি, ম্যাথের অনেকগুলো ব্রাঞ্চ আছে। যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো ব্রাঞ্চের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রাঞ্চের নাম হচ্ছে ক্যালকুলাস। আশা করি তোমরা আমার কথার এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আমি কিছুক্ষণ পর পর আমি কথাগুলো বলে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, সেজন্য আমি কিছুক্ষণ পর পর একটু তোমাদের কমেন্টগুলো পড়ব। সব কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? সব ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? সব কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? সব শোনা যাচ্ছে? ওকে, অল ক্লিয়ার লিখছে, অল ক্লিয়ার। ঠিক আছে, যদি অল ক্লিয়ার হয় চলো আমরা ক্যালকুলাস সম্পর্কে একটু জানি। দেখো আমি কিন্তু একদম শুরু থেকে সবগুলো ব্যাপার বলে যাচ্ছি, জিনিসগুলো একটু নোট করে রাখবা। ক্যালকুলাস এটা সম্পর্কে যদি তুমি জানতে চাও, তাহলে আগে থেকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে তোমার যে যে জিনিসগুলো জানা থাকতে হবে: 1 লিমিট, 2 ফাংশন, 3 ত্রিকোণমিতি, 4 সরল রেখা। লিমিট, ফাংশন, ত্রিকোণমিতি, সরল রেখা, এই 4টা অংশের উপর তোমার একটা ভালো দক্ষতা থাকতে হবে। এই 4টি অংশের উপর যাদের ভালো দক্ষতা আছে তারা কিন্তু খুব ভালোভাবে ক্যালকুলাস করতে পারবে। তাহলে ক্যালকুলাস করতে গেলে কি লাগবে? লিমিট, ফাংশন, ত্রিকোণমিতি, সরল রেখা, এই 4টি অংশের দক্ষতা থাকতে হবে যে কোনো স্টুডেন্টকে। এখন যদি তোমরা কেউ বলো স্যার বিশ্বাস করেন এই প্রথমবারের মতো আপনার কাছে আমি ম্যাথ করতেছি, আমি এর আগে কোনো ম্যাথ করি নাই, কোনো স্যারের কাছেও পড়ি নাই, কারো কাছে পড়ি নাই, পড়লেও কিছু বুঝি নাই। এবার আপনি বলেন লিমিট, ফাংশন, ত্রিকোণমিতি, সরল রেখা না করেও কি একটা স্টুডেন্ট ম্যাথ বুঝবে? আপনার ক্লাসে ক্যালকুলাস বুঝবে? উত্তর হচ্ছে বুঝবে। এটা যদি জানা থাকে তাহলে উত্তর হচ্ছে ভেরি গুড, আর যদি জানা না থাকে তাহলে উত্তর হচ্ছে গুড, সমস্যা নাই। কারণ আমি যখন বুঝাবো তখন আমি বুঝানোর সময় লিমিটের যতটুক দরকার ততটুক বুঝাই দিব, ফাংশনের যতটুক দরকার ততটুক বুঝাই দিব, ত্রিকোণমিতি সরল রেখারও যা যা দরকার সেই জিনিসগুলো আমি
বুঝাই দিব। ফলে যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে যার এই 4টি অংশের কোনোটা অংশই ক্লিয়ার হয় নাই, তার টেনশন করার দরকার নেই, ইনশাআল্লাহ আমি বুঝাবো। আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে। চলো এরপরের অংশটা দেখি। ক্যালকুলাস, এটা আসলে এই শব্দটা আসছে কোত্থেকে, আমরা যদি এই শব্দটা কোত্থেকে আসছে সেটা নিয়ে একটু গোয়েন্দাগিরি করি, তাহলে দেখা যায় ক্যালকুলাই নামক একটা শব্দ থেকে আসছে। যে ক্যালকুলাই শব্দের মানে হচ্ছে নুড়ি পাথর। নুড়ি পাথর বা ছোট ছোট পাথরকে বুঝায়। এই ছোট ছোট পাথরকে গণনা করতে গিয়ে, ছোট ছোট পাথরকে গণনা করতে গিয়ে বা ছোট ছোট পাথরের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে দুইজন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন। ক্যালকুলাস আবিষ্কার করেন কয়জন বিজ্ঞানী? দুইজন বিজ্ঞানী। একজন বিজ্ঞানীর নাম হচ্ছে নিউটন, তিনি ক্যালকুলাস নিয়ে কাজ শুরু করেন 1666 সালে, 1666। আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে লিবনিজ, তিনি ক্যালকুলাস নিয়ে কাজ শুরু করেন 1674। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলাস এটা ম্যাথের একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটার নামটার জন্ম হয়েছে ক্যালকুলাই থেকে, যার মানে নুড়ি পাথর। নুড়ি পাথর মানে ছোট পাথর যেগুলো এবড়ো তেবড়ো সাইজের, এবং সেই ছোট পাথরকে কাউন্ট করতে গিয়ে অথবা ছোট পাথরের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে দুইজন বিজ্ঞানী নিউটন এবং লিবনিজ, এই দুইজন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আবিষ্কারক তো হয় একজন, কিন্তু আপনার এখানে আবিষ্কারক দুইজন কেন? আমি একটু করে কমেন্ট সেকশনে দেখতেছি সাউন্ড এবং নেট সব ঠিক আছে কিনা, তারপর এটার উত্তর দিচ্ছি। তারপর আমি এটার উত্তর দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নিউটন 1666, লিবনিজ 1674, এই দুইজন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন। তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আবিষ্কারক তো একজন হওয়ার কথা, কিন্তু আবিষ্কারক দুইজন হয়ে গেল কেন? ভাই, এটার মূল কারণ হচ্ছে মনে মনে তুমি কি নিয়ে গবেষণা করতেছো তুমি তো তোমার ফ্রেন্ডকে বলো নাই। তোমার ফ্রেন্ড কি নিয়ে কাজ করতেছে সেও তো তোমাকে বলে নাই, কিন্তু যখন তুমি তোমার কাজটা বিশ্ববাসীকে দেখালা এবং তোমার ফ্রেন্ড এট এ টাইম দেখাইছে, তখনই বোঝা যাচ্ছে যে দুইজনের কাজ কিন্তু একই জিনিসের উপর, এবং সেটি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বা ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলোকে গণনা করার কাজ। যেমন ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থকে গণনা করার কাজ মানে, স্যার আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি। মনে করো আমার কাছে এক বস্তা চাল আছে, খুব ভালো করে খেয়াল করো। মনে করো আমার কাছে এক বস্তা চাল আছে, তা আমি যদি তোমাকে এই মুহূর্তে বলি এক বস্তা চালের মধ্যে কয়টি চাল আছে, এটা ম্যাথমেটিক্সের খুব বড় একটা ব্যর্থতা যে এক বস্তা চালের মধ্যে কয়টি চাল আছে সেটি 1666 সালের আগ পর্যন্ত কোন বিজ্ঞানীর পক্ষে সঠিকভাবে বের করা কি হয় নাই, সম্ভব হয় নাই। এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলোর পরিমাণ নিখুঁতভাবে নির্ণয় করার জন্য আমি এখানে লিখছি নিখুঁতভাবে হিসাব নিকাশের জন্য এবং যে কোনো সূক্ষ্ম পরিবর্তন মাপার জন্য ম্যাথমেটিক্সের যে ব্রাঞ্চটি আসছে সে ব্রাঞ্চটির নাম হচ্ছে ক্যালকুলাস। আশা করি তোমরা বুঝতে পারছো ক্যালকুলাসের ইন্ট্রোডাকশন কেন হয়েছে। ক্যালকুলাসের ইন্ট্রোডাকশন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলোকে হিসাব করার জন্য। সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো, তারপরের অংশে আমরা চলে যাচ্ছি। এরপরে আমরা এর পরের অংশে চলে যাব। আমি কিন্তু কিছুক্ষণ পর পর কমেন্ট চেক করব। কিছুক্ষণ পর পর কমেন্ট চেক করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি দেখতেছি সবাই ক্লাস করতেছে কিনা, সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, নেট কোনো প্রবলেম দিচ্ছে কিনা ইত্যাদি কারণে গিয়ে আমাদেরকে কিছুক্ষণ পর পর একটু চেক করতে হচ্ছে। ওকে, আচ্ছা, আমি কোনো কমপ্লেন দেখি নাই। এবার আসো ক্যালকুলাস এটা তাহলে কি করে? এটা নিখুঁতভাবে হিসাব নিকাশের জন্য ক্যালকুলাস ব্যবহার করা হয়। কিভাবে আমরা ধীরে ধীরে শিখব। 2 নাম্বার, ক্যালকুলাস কি করে? যে কোনো সূক্ষ্ম পরিবর্তন হিসাব করে। ভাই এই যে পরিবর্তনের কথা বলতেছে, পরিবর্তনের মান বের করা এটা অনেক টাফ।
যেমন তোমরা যদি আমাকে বলো, যারা আমার কাছে 1 বছর আগে থেকে পড়তেছে, তারা জানে এই 1 বছরের মধ্যে আমি নিজেকে কি পরিমাণ পরিবর্তন করছি, তারা জানে। তাহলে এখানে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি মাসে আমি চেষ্টা করতেছি নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করার, অর্থাৎ নিজের মধ্যে একটা পরিবর্তন আনার। আমি জানি তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা লেজি, যারা কখনো নিজেকে পরিবর্তনের চেষ্টা করছে না, বাট তোমাদের মধ্যে এমন কিছু স্টুডেন্টও আছে যারা ধীরে ধীরে অনলাইনে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতেছে, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করতেছে। এই যে প্রতি সেকেন্ডে বা সূক্ষ্ম সেকেন্ডে, মিলি সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডেও কোনো ঘটনার পরিবর্তন যদি হিসাব করতে হয়, তাহলে যে ম্যাথমেটিক্স এর ব্রাঞ্চ তোমাকে খুব ভালোভাবে হেল্প করতে পারবে তার নাম হচ্ছে ক্যালকুলাস। যদি প্রশ্ন করো কিভাবে সেটা করার জন্য ক্যালকুলাস শিখতে হবে, তারপর যাব আমি জাস্ট এখনো ইন্ট্রোডাকশনটা দিচ্ছি ক্যালকুলাসে। ক্যালকুলাস এটার দুইটা বড় ব্রাঞ্চ আছে, একটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ক্যালকুলাসের খুবই বড় একটা ব্রাঞ্চের নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর আরেকটি বড় ব্রাঞ্চের নাম হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কি? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এটাকে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস না বলে ডিফারেন্সিয়েশনও বলে। ডিফারেন্সিয়েশন যার বাংলা মান এটা হচ্ছে অন্তরীকরণ, যার বাংলা মানে হচ্ছে অন্তরীকরণ, অথবা আরেকটি নাম আছে ব্যবকলন। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ইংরেজি নামের পাশাপাশি বাংলা নামগুলো শিখে রাখবা। বাংলা নাম শিখে রাখলে তোমার বিভিন্ন প্রবলেমগুলোতে নামগুলো থেকে তুমি বুঝতে পারবা। এছাড়া ফিজিক্স আর কেমিস্ট্রি বইয়ের বিভিন্ন জায়গায় এই জিনিসগুলোর বাংলা নামে অনেক জায়গায় লেখা আছে। তাহলে আমরা বুঝলাম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে কথা, ডিফারেন্সিয়েশন একই কথা, অন্তরীকরণ বা ব্যবকলন একই কথা। এটা কি কাজ করে? এই ডিফারেন্সিয়েশন দিয়ে মূলত আমরা ঢাল নির্ণয় করি। বিগ কোয়েশ্চেন ঢাল বা স্লোপ কি? দেখো, ঢাল বা স্লোপ সম্পর্কে জানতে গেলে তোমাকে সরল রেখা সম্পর্কে জানতে হবে, কিন্তু ঢাল সম্পর্কে তোমরা যারা জানো না, ঢালের বেসিকটা কিন্তু আমার কোর্স প্ল্যানের মধ্যে আছে, সুতরাং ঢালটা আমি বুঝিয়ে দিব, এটা নিয়ে টেনশন নাই। তাহলে যদি তোমাকে এক কথায় একটা প্রশ্ন করা হয়, অন্তরীকরণ কেন করা হয়, কোন পদার্থের, কোন বস্তুর অন্তরীকরণ কেন করা হয়, ডিফারেন্সিয়েশন কেন করা হয়, এই কথাটার এক কথায় উত্তর হচ্ছে তার ঢাল নির্ণয়ের জন্য। কেন করা হয়? তার ঢাল নির্ণয়ের জন্য। ঢাল কি, কিভাবে নির্ণয় করা হয় ক্যালকুলাসের সাহায্যে, সেগুলোতে আমরা আরেকটু পরে যাচ্ছি। আমি বারবার বলতেছি, আমি সবগুলো জিনিসের সাথে তোমাদেরকে ধীরে ধীরে পরিচয় করিয়ে দিচ্ছি যে কোন জিনিসটা কি কাজে দরকার, কোন জিনিসটা কেন দরকার, এগুলো বুঝাচ্ছি। কারণ আমরা শিকড় থেকে ধীরে ধীরে উপরের দিকে ওটা শুরু করব। আমরা আমাদের বেসিকটাকে বিল্ড করার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছো। আমি একটু দেখি উপস্থিতি বা সবাই ক্লাস করতেছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে কিছুক্ষণ পর পর কিন্তু অনেকে বলতেছে ভিডিও আটকে যাচ্ছে। জিনিসটা আসলে আমি বুঝতেছি না। আমি তো ভাই তোমাদের নেট ইউজ করতেছি না, আমার এই মোবাইলে নেট একটা, তোমাদের মোবাইলে তো নেট আরেকটা। মানে আমি বুঝাচ্ছি যেটা থেকে আমি ক্লাস নিচ্ছি, দুইটাতে দুইটা নেট ইউজ করতেছি, তারপরও ডিস্টার্ব দিচ্ছে। শুধু নেটের বিল প্রতি মাসে কত দিতে হয় জানো? হ্যাঁ, শান্তি লাগে না ভাই, আর তো ভালো লাগে না, অশান্তি লাগে, বুঝছো? ইচ্ছে করে নেটের কোম্পানিকে দৌড়ে দৌড়ে মারার জন্য, কিন্তু পাবো না তো। পাবো কই তাদেরকে মারার জন্য? সম্ভব না। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে ঢাল নির্ণয়। এবার ইন্টিগ্রাল ক্যালকুলাস এটাকে কিন্তু আমরা আরেকটা নাম বলে থাকি, তোমরা হয়তো অনেকেই জানো। ইন্টিগ্রাল ক্যালকুলাস যেটা, এটার আরেকটি নাম হচ্ছে ইন্টিগ্রেশন
আমি আবার বলতেছি, ইন্টিগ্রাল ক্যালকুলাস যেটা, ইন্টিগ্রাল ক্যালকুলাসের আরেকটি নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অথবা এটার আরেকটি নাম আছে সামেশন। ইন্টিগ্রেশন বা সামেশন। আর এটাকে যদি তুমি বাংলায় বলতে চাও তাহলে বাংলায় বলবো এটার নাম সমাকলন। বাংলায় এটার নাম কি স্যার? বাংলায় এটার নাম হচ্ছে সমাকলন। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম অন্তরীকরণ, আমরা জানলাম সমাকলন, আমরা জানলাম ডিফারেন্সিয়েশন, আমরা জানলাম ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন ইন্টিগ্রেশনের কাজ কি? ইন্টিগ্রেশন কেন ইউজ করব আমরা, বা কোন একটা রাশিকে কখন ইন্টিগ্রেশন করব, তার কাজ কি? তার কাজ হচ্ছে আসলে ক্ষেত্রফল নির্ণয় করা। এই জায়গায় আমি লিখছি, এই জায়গায় আমি লিখছি ক্ষেত্রফল নির্ণয় করা। কোন বস্তুর, কোন পদার্থের, কোন ক্ষেত্রের, নুড়ি পাথরের, চালের, এব্রো পদার্থের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ইন্টিগ্রেশন করা হয়। স্যার বুঝি নাই, আর একটু সুন্দর করে বুঝাই দেন। বুঝাচ্ছি। মনে করো ক্ষেত্রফল নির্ণয় করা তো খুবই ইজি। যেমন যেমন আমার কাছে একটা ত্রিভুজ ক্ষেত্র আছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তোমরা জানো। আমার কাছে একটা বর্গ আছে, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তোমরা জানো। যদি আমার কাছে একটা আয়তক্ষেত্র থাকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তোমরা জানো। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা খুব ইজি। হ্যাঁ স্যার, খুব ইজি। তো তোমাদেরকে যদি প্রশ্ন করি এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে দাও, খাইছো ধরা, খাইছো ধরা। এটা অনেকটা নুড়ি পাথরের মতো, নুড়ি পাথরের মতো এব্রো তেব্রো একটা ক্ষেত্রফল। যেই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা স্বাভাবিক যে ম্যাথের দুইটি ব্রাঞ্চ আছে তোমাদের পরিচিত, একটা হচ্ছে বীজগণিত আর একটা হচ্ছে জ্যামিতি। আমি আবার বলতেছি, তোমরা ম্যাথমেটিক্সের দুইটি ব্রাঞ্চের সাথে সবাই পরিচিত। একটার নাম হচ্ছে বীজগণিত আর একটার নাম হচ্ছে জ্যামিতি। সেটি ছাড়াও তোমরা ত্রিকোণমিতির সাথেও পরিচিত। এই যে ম্যাথমেটিক্সের ব্রাঞ্চ গুলোর কথা বলতেছি, এই ব্রাঞ্চ গুলোর লিমিটেশন হচ্ছে এই ব্রাঞ্চ গুলো এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম নয়। আমি আবার বলতেছি, ম্যাথমেটিক্সের এই ব্রাঞ্চ গুলো এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম নয়, যার কারণে আমরা এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল গুলো বের করার জন্য ওই অংশের উপর ইন্টিগ্রেশন করব। কিভাবে? ধীরে ধীরে আমরা সামনের দিকে যাচ্ছি। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, এতক্ষণ আজাদ ভাইয়া কি বুঝিয়েছে? এতক্ষণ আজাদ ভাইয়া বুঝিয়েছে ক্যালকুলাস কি, ক্যালকুলাসের কয়টি ব্রাঞ্চ আছে, ক্যালকুলাস নামটা কোত্থেকে আসছে। দুইজন বিজ্ঞানী একসাথে যে জিনিসটা আবিষ্কার করছে তার নাম ক্যালকুলাস। ক্যালকুলাসের আবিষ্কার নিয়ে মোটামুটি ছোটখাটো একটা ঝগড়াঝাটি এই বিংশ শতাব্দীতে এসে চলতেছে। আমার কথা যদি তোমাদের বিলিভ না হয়, তোমরা নিজেরা ক্যালকুলাসের আবিষ্কারককে দিয়ে গুগল সার্চ করো, আমার কোনো সমস্যা নাই। গুগল সার্চ করলে এই দুজনের নামই আসবে, নিউটন আর লিবনিজ। যদি দুটোটা নাম থাকে এবং যদি খুব বড়সড় সমস্যা না হয় দুইটা দাগানোর জন্য, তাহলে দুটোটা দাগাই দিয়ে চলে আসবা। কিন্তু যদি স্যার একজনকে বেছে নিতেই হয়, তাহলে নিউটনকে নিয়ে উনি শুরু করছিল, আসলে শুরুটা উনি করছে, পরে লিবনিজ এটাকে ইনক্রিজ করছে। অর্থাৎ লিবনিজের ম্যাথ ক্যালকুলাসটা হচ্ছে একদম বিস্তারিত ডিটেলসে, আর নিউটনের এই ক্যালকুলাসটা হচ্ছে আমার অনেকটা জৈব যুগের রোড ম্যাপের মতো, মানে পুরা একটা প্ল্যান উনি একটা বইয়ের লাস্ট পেজের দিকে করে কি করছিল, দেখাইছিল আর কি। ওই ব্রাঞ্চটার নাম ছিল কি ক্যালকুলাস। তো সেই জন্য একদম শুরুতে কে করছে যদি বলে নিউটন, ডিটেলসে কে করছে যদি বলে লিবনিজ। দুইটা অপশন যদি থাকে নিউটন লিবনিজ, দুটোটা দাগাই দিয়ে চলে আসবা, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা জানবো একটা স্টুডেন্ট ক্যালকুলাস ভালো জানতে গেলে, ক্যালকুলাস ভালো জানতে গেলে, ক্যালকুলাস ভালো পারতে গেলে তার কি কি জানা প্রয়োজন। তার আগে আমার আবার দায়িত্ব নেট ঠিক আছে কিনা সেটা একটু দেখে নাও। ওকে, আমি দেখতে পাচ্ছি যে অনেকে ক্লাস করছে, ভেরি গুড। চলো তাইলে আমরা এর পরের অংশটা দেখি। আমি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। পরিচয়,
কোন একটা জিনিসকে যদি ভালো করে চিনতে হয় সেটির পরিচয় জানতে হবে। মনে করো তুমি যদি কাউকে আমাকে পরিচয় করিয়ে না দাও, সে তো জানবে না। আমি প্রায় সময় ইদানিং একটা ডায়লগ বলতেছি, সেটা হচ্ছে অনলাইনে কোন টিচারের কত বেশি স্টুডেন্ট, এটা ডিপেন্ড করতেছে টিচার কত ভালো পড়াচ্ছে সেটার উপর নয়, এটা ডিপেন্ড করতেছে টিচারকে কত বেশি সংখ্যক মানুষ চিনে সেটার উপর। সোজা কথা, তুমি যদি বলো আজাদ ভাই বাংলাদেশের শ্রেষ্ঠ কেমিস্ট্রি টিচার, তারপরেও আজাদ ভাই হাজার হাজার স্টুডেন্ট পাবে না যতক্ষণ আজাদ ভাইকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ চিনবে না। কথা বুঝাতে পারছি? তাহলে অনলাইন ফিল্ডে যে যত বেশি পরিচিত তার স্টুডেন্ট সংখ্যা তত বেশি। সুতরাং কখনো স্টুডেন্ট সংখ্যা দিয়ে একটা টিচারকে তোমরা মূল্যায়ন করবা না, একজন টিচারকে মূল্যায়ন করবা তার ক্লাসের কোয়ালিটি দিয়ে। কথা বুঝাতে পারছি? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে না দাও, সে তো আমাকে চিনবে না। তাহলে আমার সম্পর্কে গল্প বলতে গেলে আগে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে। ঠিক সেম ভাবে আমরা যেহেতু ক্যালকুলাসের ভেতরে দৌড়াদৌড়ি করব, ক্যালকুলাসের ভেতরে লাফালাফি করব, ক্যালকুলাসের ভেতরে নাচানাচি করব, তাহলে ক্যালকুলাসের ভেতরে লাফালাফি, নাচানাচি, দৌড়াদৌড়ি, ঘোরাঘুরি করতে গেলে তোমার যে জিনিসগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে, চলো সেই টার্মগুলো একের পর এক দেখা যাক। প্রথম যেটা আছে এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের বাংলা আছে, ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে চলক। আমরা চলক এটাকে একটু বিস্তারিত জানবো। এখানে একটা তীর চিহ্ন দেখতেছি, তীর চিহ্ন সম্পর্কে বিস্তারিত জানবো। এখানে ডেল দেখতেছি, বড় ডেল, ছোট ডেল, এগুলো সম্পর্কে জানবো। অপারেটর দেখতেছি, স্লোপ বা ঢাল দেখতেছি, ছেদক, স্পর্শক। তোমরা এই টার্মগুলো একটু লিখে রাখতে পারো। আমি আবার বলতেছি, তুই একজন ডিস্টার্ব করতেছে আমাকে বারবার। খেয়াল করো, তাহলে ভেরিয়েবল বা চলক, এখানে আমরা একটা তীর চিহ্ন পাচ্ছি, এখানে একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে যেটার নাম বলতেছি ডেল, অপারেটর, স্লোপ, ছেদক, স্পর্শক। এই সবগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। তাহলে প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। ভ্যারিয়েবল বা চলক, আসলে চলক শব্দটা বললে সাথে সাথে আরেকটা জিনিস চলে আসে, আরেকটা জিনিস যেটা চলে আসে সেটার নাম হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। আমি আজকে দুটোটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আই হোপ তোমরা আজকের ক্লাসে ভালো করে বুঝতে পারবা চলক কি, ধ্রুবক কি। সহজ কথায় যদি আমি এক লাইনে লিখে দিয়ে বুঝাই সহজভাবে, তাহলে চলক বলবো যাদের মানের কোনো পরিবর্তন ঘটে না, যাদের মানের কোনরূপ পরিবর্তন ঘটে না, যাদের মানের পরিবর্তন ঘটে, যাদের মানের পরিবর্তন ঘটে, এটার নাম হচ্ছে, যাদের মানের পরিবর্তন ঘটে তাদের নাম হচ্ছে চলক। আর যাদের মানের পরিবর্তন ঘটে না, যাদের মানের পরিবর্তন ঘটে না, যাদের মানের পরিবর্তন ঘটে না তাদেরকে বলা হয় ধ্রুবক। চলো দুটোটা বুঝাই দিচ্ছি। আমরা যাদের মানের পরিবর্তন ঘটে, মনে করো আমি এই পাঞ্জাবিটা কিনবো, তো পাঞ্জাবিটা কেনার জন্য আমি একটু দোকানে গেলাম, হকার্সে গেছি। হকার্স তোমরা যারা চট্টগ্রামের ওরা সবাই চিনতেছ, হকার্স অথবা মনে করো ভ্যান প্লাজাতে গেলাম। তোমরা কি জানো ভ্যান প্লাজা কাকে বলে? হয়তো অনেকেই জানো না, আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। যখন ফ্রেন্ডদেরকে বলবা যে আজকে আমি ভ্যান প্লাজা থেকে কি করছি, শপিং করছি, এই জামা কাপড়গুলো কিনছি, সে না বুঝলো যাতে তুমি বুঝতে পারো তুমি কি বলছো। ভ্যান প্লাজা বলতে ভ্যানে করে করে যে জিনিসপত্রগুলো বিক্রি করে। মনে করো আমি একটা প্যান্ট কিনছি, তো নিউ মার্কেটের সামনে একটা ব্যান গাড়ি ছিল, তো ব্যান গাড়ি থেকে প্যান্টটা কিনছি,
এটা বান্ধবীদেরকে বলতে আমার একটু লজ্জা লাগবে। মাঝে মধ্যে অনেকে আছেন একটু হাই ফাই টাইপের, তো সেজন্য অনেকের রিয়েল কথা বলতে লজ্জা লাগে, চাপাবাজ যাদেরকে আমরা বলি। তো তখন আমরা বলতে পারি যে ভ্যান প্লাজা থেকে কিনেছি। মেয়ে নিজের যে একটা ইমাজিন করে নিবে, মনে হয় আপনি প্লাজার মতো কিছু একটা হবে আর কি, আজাদ ভাইয়া যেহেতু কিনেছে। হ্যাঁ, ওটা আসলে ভ্যান প্লাজা, ভ্যান গাড়ি থেকে কিনছে। ওকে, আচ্ছা। তো ভ্যান প্লাজা বা হকার্স থেকে যখন আমরা কোনো কিছু কিনি, মনে করে এই 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 পাঞ্জাবিটা কিনবো, ওকে বললাম যে কয় টাকা ভাই, সে বললো যে 3000 টাকা। তা আমি বললাম যে 3000 টাকাটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট? তাকে বললাম 3000 টাকা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট। সে যদি ম্যাথমেটিক্স এর ক্লাস করে থাকে, সে বলবে স্যার এটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে পরিবর্তিত হতে পারে। চলেন আমরা দরাদরি করি, দরাদরি করে এটা 3000 টাকা বলছে, আমি বললাম 300 টাকা। এটা বলছে আপনি আপনি এখানে পাঞ্জাবি কিনতে আসেন না, আপনি আমাদের সাথে ঝগড়া করতে আসছেন। আমি বলছি না না, 300 টাকা দিলে হবে কিনা বলেন। বলছে 300 টাকা না, আপনি আমাকে বরাবর 500 টাকা দিয়ে। এরকম করে মাঝে মধ্যে আকাশচুম্বী দাম দিয়ে হার্ট অ্যাটাক করা দেয় আর কি গার্ডিয়ানদেরকে বা ছেলে মেয়েদেরকে, এরকম হতেই পারে। তাহলে এই যে মানটা চেঞ্জ হচ্ছে না, এটার নাম হচ্ছে ভেরিয়েবল বা চলক। যে মানগুলো চেঞ্জ হতে পারে, যেই মানগুলো চেঞ্জ হতে পারে সেগুলোকে আমরা বলে থাকি চলক। চলো এবার আমি বুঝাই কনস্ট্যান্ট বা ধ্রুবক কি। ধ্রুবক কি? এই পাঞ্জাবিটা আমি শৈল্পিক থেকে কিনতে গেছি। কোত্থেকে? শৈল্পিক থেকে। ওদেরকে বললাম পাঞ্জাবির রেট কত, ওরা প্রাইস দেখে বলছে স্যার ব্যাট সহ 2200 টাকা। ব্যাট সহ কয় টাকা? 2200 টাকা। তা বলবো যে ভাই বেশি না 200 টাকা কম হবে। 200 বলছে স্যার 2 পয়সাও কম হবে না, কারণ আপনি যদি 200 টাকা দেন আমার পকেট থেকে আরো 200 টাকা দিয়ে এটা মিলাই দিতে হবে। তাহলে দেখো এই প্রাইসটা তখন ফিক্সড, এই প্রাইসটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। তখন ওকে বললাম যে প্রাইস কি, সে বলছে স্যার প্রাইস কনস্ট্যান্ট। প্রাইস কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো কনস্ট্যান্ট কি। বাটা রেট হচ্ছে কনস্ট্যান্ট, বাটা হচ্ছে কনস্ট্যান্ট, শৈল্পিক হচ্ছে কনস্ট্যান্ট, হকার্স আর ভ্যান প্লাজা হচ্ছে ভ্যারিয়েবল। চলো, আই হোপ বুঝতে পারছো। সবাই একটু কমেন্টে লিখো, সবাই একটু কমেন্টে লিখো, সবাই বুঝছো কিনা। অনেকক্ষণ কমেন্ট পড়া হয় নাই, আমি একটু কমেন্টে দেখতে চাই সবাইকে। হ্যাঁ, সবাই বুঝতেছো কিনা? ওকে, সবাই কি বুঝতেছে? একটু কমেন্ট টমেন্ট করবা, কমেন্ট তো আসে নাই। ওকে, একজন বলছে সে অসাম প্লাজা ভাবে বুঝছে। ওয়াও, নাইস। ওকে, চলো আমরা এর পরের অংশটাতে চলে যাই। তাহলে আমরা ভেরিয়েবল কি বুঝলাম, কনস্ট্যান্ট কি বুঝলাম, কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভেরিয়েবল বা চলক। এই চলক দিয়ে আমরা আরো দুইটা টার্ম বের করব। চলক দুই ধরনের, একটা নাম হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক, আর আরেকটি চলক আছে যেটার নাম বলতেছি আমরা অধীন চলক। তাহলে বুঝো স্বাধীন চলক কি, অধীন চলক কি। ভাই স্বাধীন মানে হচ্ছে যেটার মধ্যে একটা ফ্রিডম আছে, যেটার মধ্যে কি আছে? ফ্রিডম আছে, সেটা হচ্ছে স্বাধীন। ফ্রিডম মানে নিজের ডিসিশন নিজে নেওয়ার ক্যাপাসিটি, এটার নাম হচ্ছে ফ্রিডম। আমি বলতে পারি তোমাদের মধ্যে 18 বছরের নিচে অথবা 20 বছরের নিচে যতগুলো ছেলে মেয়ে আসো, তোমরা যত কিছু বলো না কেন, তোমাদের কারো কাছে ফ্রিডম নাই। কারো কাছে ফ্রিডম নাই কেন স্যার? কারণ তুমি নিজের ডিসিশন নিজে নিতে পারো না। তুমি নিজের ডিসিশন নিজে নিতে পারো না। যেমন যেমন এক্সাম্পল হিসেবে বলি, এক্সাম্পল বলতেছি, তুমি চাচ্ছ তুমি কালকে কক্সবাজার ট্যুরে যাবে, তোমার আব্বু তোমাকে যেতে দেয় নাই, দ্যাট মিনস তুমি স্বাধীন না। একটা মেয়ে সে চাচ্ছে রাত 8টায় একটু বান্ধবীর বাসায় যাবে, আজকে রাতে বান্ধবীর সাথে থাকবে, তার মা বাপ যেতে দিচ্ছে না, তার মানে সে ফ্রিডম নাই। তুমি মনে মনে চিন্তা করছো 18 থেকে 20 বছর পার
ফারাওয়ের পর যখন আজাদ ভাইয়ের মতো হয়ে যাব তখন ফ্রিডম কারে বলে, ওরে ফ্রিডম রে ফ্রিডম। আজাদ ভাইয়ের এক্সাম্পল দিচ্ছি। আমি বাসায় তোমার ভাবিকে বললাম যে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে কি 2 দিনের জন্য একটা সেন্ট মার্টিন যাচ্ছি, নিজের ডিসিশন নিজে নিচ্ছি। তাহলে একটা কাজ করো, আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একটু সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই। তাহলে দেখতেছ, তোমার এরকম না যে তুমি বড় হয়ে গেলে আরো বড় হয়ে গেলে নিজের ডিসিশন নিজে নিতে পারবা, আসলে এটা সম্ভব না। তো স্যার এটা কি ভালো? এটা আসলে আমি ভালো বলবো না, খারাপও বলবো না, আমি বলবো যে কোনো ডিসিশন আসলে সবাই মিলে নিতে পারলে ভালো। ফ্যামিলি মেম্বাররা সবাই যদি একটা ডিসকাস করে একটা ডিসিশন নেওয়া যায় সেটাই ভালো। তার মানে ফ্রিডম বা স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা বলতে নিজের ডিসিশন নিজে নেওয়ার ক্ষমতাকে বোঝায়। যা ইচ্ছা তা, ওরে বাবা এটা কি কথা, যা ইচ্ছা তা? হ্যাঁ যা ইচ্ছা তা। 18 বছরের একটা ছেলে সে হঠাৎ করে বললো আম্মু আমি বিয়ে করব। 18 বছরের ছেলে সে বলছে আম্মু আমি বিয়ে করব, এবং সে যদি বিয়ে করার ক্যাপাসিটি রাখে তাহলে সে স্বাধীন। বিয়ে করার পর সে পরের দিন তার মাকে বললো আম্মু আমি এই বউটা ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করব। তার আম্মু বলছে ফুলা তো আমার মারি ফেলবে দেখতেছে। এরপর দিন সে বউটা ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করছে, তার মানে সে স্বাধীন। তোমরা বুঝতেছ সব স্বাধীন সবসময় ভালো না। তাহলে অতিরিক্ত স্বাধীন না। আমি যেটা বিলিভ করি পার্সোনালি সেটা হচ্ছে সবাই মিলে একটা ভালো ডিসিশনে যেতে পারলে ভালো, এটাই ভালো। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো স্বাধীন চলকে স্বাধীন বলতে বোঝাবে এটা। যদিও রিয়েল লাইফে আমরা কেউ স্বাধীন না, তবে ম্যাথমেটিক্যালি আমাদের চলকগুলো স্বাধীন চলক বলতে একদম স্বাধীন বোঝায়। আমি আবার বলতেছি, স্বাধীন চলক বলতে একদম স্বাধীন বোঝায়। যেমন মনে করো আমি লিখলাম y equals to f of x equals to x plus 1. y equals to f of x equals to x plus 1. তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, এখানে x যেটা আছে x এর মান তোমার যা ইচ্ছা তুমি তাই নিতে পারবা। এখানে যে x টা আছে এই x এর মান তোমার যা ইচ্ছা তুমি তাই নিতে পারবা। যদি x এর মান তোমার যা ইচ্ছা তুমি তাই নিতে পারো তাহলে এই x টাকে আমরা বলতেছি স্বাধীন চলক। তাহলে আমরা স্বাধীন চলক পেয়ে গেছি, সেটার নাম হচ্ছে x। এখন x এর মান বসালে কি পাওয়া যায়? এখানে যদি আমি x এর মান বসিয়ে দিই, মনে করো আমি x এর মান ধরে নিলাম 1, তাহলে x এর মান 1 বসালে 1 plus 1 equals to 2, y এর মান 2। তাহলে y এর মান 2 তখনই হবে যদি x এর মান 1 দাও। সেজন্য y হচ্ছে অধীন, কার অধীন? x এর অধীন। y হচ্ছে অধীন, কার অধীন? x এর অধীন। আচ্ছা, x এর মান যদি স্যার আমি চাই 100 ধরতে, কোনো সমস্যা নাই, তাহলে y এর মান হবে 102। তাহলে y এর মান 102 হওয়া নির্ভর করে x এর মানের উপর। x এর মান যদি তুমি 100 ধরো তখনই y এর মান কি হবে? 102 হবে। তাইলে এখানে আমি দেখতে পাচ্ছি স্বাধীন চলক হচ্ছে x। তোমার কাছে আমার প্রশ্ন, এখানে অধীন চলক নিচের কোনটি? এখানে অধীন চলক কি? কমেন্টে লিখো অধীন চলক কি? আমি কমেন্ট দেখতে চাই। কমেন্টে লিখো অধীন চলক কি? অধীন চলক কি? আচ্ছা, এখানে একজন বলতেছে 101। ওরে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে অধীন চলক কি বলো? অধীন চলক কি? ওয়াও, অনেকেই কমেন্ট করছে ওয়াই। উত্তর হচ্ছে ভুল। তো বলছে না স্যার আপনি মস্কারি করতেছেন, স্যার আপনি প্রায় সময় বলার মাঝখানে মস্কারি করেন, আপনি আমাদের সাথে মস্কারি করতেছেন। না, উত্তর ভুল। এখানে অধীন চলক হচ্ছে 3টি। বিশ্বাস হচ্ছে না? দেখো, এক নাম্বার কথা হচ্ছে ওয়াই অধীন চলক, তার মানে আমি অধীন চলকের জায়গায় ওয়াই লিখলাম। আচ্ছা, ওয়াই সমান তো এফ অফ এক্স, তার মানে তো এফ অফ এক্স অধীন চলক। হাইরে আল্লাহ, ওয়াই সমান যদি এফ অফ এক্স হয় তাহলে এফ অফ এক্স অধীন চলক। ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স। আপনি এফ অফ এক্স এর জায়গায় ওয়াই বসাতে পারবেন, ওয়াই এর জায়গায় এফ অফ এক্স বসাতে পারবেন। তাহলে ভাই আপনি যে স্বাধীন চলক বলছিলেন, ভাই স্বাধীন চলক তো শুধু এক্স কে বলছি, পরের পার্থক্য তো এখানে।
স্বাধীন চলক বলছে শুধু এক্স কে, এফ অফ এক্স পুরো ফাংশনটা হচ্ছে অধীন চলক। আচ্ছা তাহলে ওয়াই ইকুয়ালস টু যেহেতু এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান পুরো মানটাই হচ্ছে অধীন চলক। হাইরে আল্লাহ, কেন? কারণ এক্স প্লাস ওয়ান সমান তো ওয়াই। এক্স প্লাস ওয়ান এর মান কি আসবে, এক্স প্লাস ওয়ান এর মান কি আসবে সেটা নির্ভর করছে এক্স এর মানের উপর। এক্স প্লাস ওয়ান এর মান কি আসবে সেটা নির্ভর করছে এক্স এর মানের উপর। সুতরাং এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই হবে, তার মানে এক্স প্লাস ওয়ান হচ্ছে অধীন চলক। তাহলে অধীন চলক কয়টি পেয়েছি? তিনটি, ওয়াই, এফ অফ এক্স, এক্স প্লাস ওয়ান। সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে লিখেন, 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 সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে লিখেন। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছে, ওরা সবাই বুঝতে পারছে, কারো কাছ থেকে কোনো প্রবলেম নাই। যেহেতু প্রবলেম নাই তাহলে আমরা এই কথাটা বলতে পারবো স্বাধীন চলক কি অধীন চলক কি, আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এবার চলো, এখানে একটা তীর চিহ্ন আছে, এখানে একটা কি আছে ভাইয়া? তীর চিহ্ন। এখন আমি এই তীর চিহ্নটার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। খেয়াল করো, আমি এখানে একটা তীর চিহ্ন লিখলাম, সবাই খেয়াল দাও। এটাকে বলা যায় তীর চিহ্ন না? আচ্ছা, এটাকে ভেক্টর রাশির ক্ষেত্রে, ভেক্টর রাশির ক্ষেত্রে এই তীর চিহ্নটা দিয়ে দিক বুঝাই। ভালো করে বুঝা, আমি কিন্তু একদম বেসিক দিয়ে শুরু করছি। সুতরাং যারা রেগুলার প্রতিদিন আমার 7:30টার ক্লাসগুলো করবে তারা শিওর থাকো অন্তরীকরণে বস হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অন্তরীকরণে বস হয়ে যাবে। তাহলে তীর চিহ্ন, তীর চিহ্ন মানে কি? এটা আসলে ভেক্টর রাশির দিক বুঝায়। কি দিয়ে? তীর চিহ্ন দিয়ে। দুই নাম্বার তীর চিহ্ন দিয়ে আরো অনেক কিছু বুঝায়। তার মধ্যে একটি হচ্ছে এটা একমুখী বিক্রিয়ার চিহ্ন বুঝায়। একমুখী বিক্রিয়ার চিহ্ন, বিক্রিয়ার চিহ্ন। তাহলে আমি দেখতেছি তীর চিহ্ন দিয়ে আসলে অনেক কিছু বুঝাচ্ছে, কিন্তু যখন ম্যাথের মধ্যে এই তীর চিহ্নটা ইউজ হবে তখন এটি স্পেশাল একটা মানে বুঝাবে। স্পেশাল যে মানেটা সেটার নাম হচ্ছে টেন্স টু। টেন্স টু স্যার বুঝি নাই, টেন্স টু মানে কি? টেন্স টু মানে হচ্ছে নিকটতর মান, কাছাকাছি মান, প্রায় কাছাকাছি মান। কি বলছি? টেন্স টু শব্দের মানে নিকটতর মান, টেন্স টু মানে কাছাকাছি মান, কাছাকাছি মান। টেন্স টু মানে খুবই কাছাকাছি মান, খুবই কাছাকাছি মান। এই জিনিসগুলো বুঝায় আসলে এই তীর চিহ্নটা দিয়ে। কখন? যখন ম্যাথমেটিক্সে, বিশেষত করে ক্যালকুলাসে আমরা এই তীর চিহ্নটা ব্যবহার করব, তখন ক্যালকুলাসের ক্ষেত্রে এটাকে আমরা নিকটতর মান, কাছাকাছি মান, খুবই কাছাকাছি মান হিসেবে দেখব। কাকে? এই তীর চিহ্নটাকে। কাকে? এই তীর চিহ্নটাকে। আশা করি সবাই বুঝতে পারছো আমার কথা। এখন অনেকেই বলতেছে স্যার আসলে এই কথাগুলোর মানে কি? নিকটতর মান, কাছাকাছি মান, খুবই কাছাকাছি মান, কথাগুলোর মানে কি? কথাগুলোর মানে বুঝতে গেলে আমি তোমাকে ডিফারেন্ট ভাবে বুঝাচ্ছি। দেখো, মনে করো আমি লিখলাম x equals to 100, x equals to 100, ওকে? এই x equals to 100 মানে কি বুঝায়? x equals to 100 মানে বুঝায় x এর শুধু একটি মান আছে,
একটি মান আছে। x equals to 100 মানে কি বোঝায়? x এর শুধু একটি মান আছে, আর সেটি হচ্ছে 100। কিন্তু যদি x equals to 100 না লিখে আমি x দিয়ে তীর চিহ্ন দিয়ে 100 লিখি, এটা কি বুঝাবে? এটা কি তুমি রিডিং পড়বা x tends to 100, x tends to 100 মানে 100 এর নিকটতর মান, 100 এর কাছাকাছি মান, 100 এর খুবই কাছাকাছি মান। কথা বুঝাইতে পারছি? তাহলে এখানে x tends to 100 যখন বলবে তখন বোঝাবে x এটা 100 এর খুব কাছাকাছি একটি মান। তাহলে 100 এর খুব কাছাকাছি মান কত? অনেকে বলবে স্যার তাহলে x সমান 99 হতে পারে, কারণ 99 এটা 100 এর কাছাকাছি একটা মান। আরেকজন বলছে না 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 না, কাছাকাছি না, খুব কাছাকাছি মান। তাহলে একজন বলবে যে 99.9, আরেকজন বলবে যে না 99.99, আরেকজন বলবে না 99.999, আরেকজন বলছে হারামজাদা শুধুমাত্র 100 এর নিচের গুলো 100 এর কাছাকাছি, 100 এর বড়গুলো 100 এর কাছাকাছি হয় না। মানে কি? মানে হচ্ছে 101 এটা তো 100 এর কাছাকাছি মান, কিন্তু একজন বলছে না না না, কাছাকাছি না, খুব কাছাকাছি, নিকটতর। তার মানে 100.01 100.001 100.00001। তার মানে টেন্স টু যখন দেয় তখন সেখানে একটি মান বুঝায় না। আমি আবার রিপিট করতেছি, এই সমান চিহ্ন হলে মান শুধু একটি, টেন্স টু দিলে তখন একটি নয় অনেকগুলো মান হতে পারে, সব মান হতে পারবে, তবে x এর মান কখনো 100 হবে না। তাহলে x tends to 100, x tends to 100 এটার মানে বুঝাবে x এর মান 100 ছাড়া অনেকগুলো মান হতে পারে, যেগুলো 100 এর কাছাকাছি বাট 100 নয়, 100 এর কাছাকাছি বাট 100 নয়। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে লিখো, তারপর আমি আরেকটা রাশির সাথে পরিচয় করে দিব। আমরা বেসিক গুলো ক্লিয়ার করতেছি। সবাই বুঝছো কিনা একটু কমেন্টে লিখতে হবে। সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখতে হবে। ওকে, এখানে সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো করে বুঝছে, সবাই ভালো করে বুঝছে। এবার চলো আমরা আরেকটা সিম্বলের সাথে পরিচিত হই। এই যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ডেল। এটাও হচ্ছে ডেল। এটাকে অনেকে বড় ডেল বলে, অনেকে এটাকে ছোট ডেল বলে। আরে বড় হোক ছোট হোক, ডেল ডেলই। এখন আমরা ডেল চিনব। চলো ডেল নিয়ে যে কাজগুলো আছে সেগুলো একটু বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো এটা মানে কিরকম। মনে করো কোথাও ডেল আছে এই চিহ্নটা, অথবা কোথাও এই চিহ্নটা আছে, এইটা বা এইটা, এটাকে আমরা যখন পড়ি তখন এটার নাম বলি আমরা ডেল। অনেক এটাকে ডেলটাও পড়ে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি বুঝায়? ডেল এটা কি বুঝায়? এটা আসলে পরিবর্তন নির্দেশ করে, পরিবর্তন নির্দেশ করে। তোমরা জানো যে পৃথিবীর খুবই কমন এবং চরম সত্য কথা হচ্ছে পৃথিবী পরিবর্তনশীল। জিনিসটা যদি আমি আরো ক্লিয়ার করি, পৃথিবীর চেয়ে যদি বড় বলি সূর্য আর চাঁদ, তাহলে আমি বলবো সূর্য আর চাঁদ পরিবর্তনশীল। যদি আমি বলি তার চেয়েও যদি বড় হয় আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে আমি বলবো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড পরিবর্তনশীল। যদি তোমরা নিচের দিকে চলে আসো, মানুষের দিকে তাকাও, তাহলে তো তোমরা বুঝতেছো মানুষ তো ভাই পরিবর্তনশীলই, মানুষ খুবই পরিবর্তনশীল।
তোমাদের মধ্যে যারা লাইভে নাই আমি তাদেরকে লাইক করি না, ওপেনলি আমি তাদেরকে লাইক করি না, কিন্তু সে আগামী ক্লাসে আবার লাইভে এসে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতেছে, আমি লাইক করতেছি। আমি লাইক করা কত সহজ। আজাদ ভাইয়া কেউ যদি প্রিয় হতে চায় কিছু করতে হয় না, ওনার লাইভ ক্লাসে থেকে পড়াগুলো নিয়মিত পড়লে হয়, নোট করলে হয়, আর পড়া বুঝলে সুন্দর সুন্দর কমেন্ট করলে হয়। আজাদ ভাই লাইক করে। তাহলে প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল বলতেছি। মনে করো তুমি কোনো কারণে একটা জঙ্গলে গেছো, জঙ্গলে গিয়ে তুমি সেখানকার গাছগুলো দেখছো, সেখানকার এনভায়রনমেন্ট দেখছো। আজকে থেকে ঠিক 5 বছর পরে তুমি আবার সেম জঙ্গলে সেম প্লেসে গেছো। 5 বছরে কি তোমার মনে হয় জঙ্গলটা হুবহু সেম থেকে যাবে? উত্তর হচ্ছে না, এটা কখনো হুবহু সেম থাকবে না। এটার মধ্যে একটা চেঞ্জ আসবে। চেঞ্জ, এটা পরিবর্তন হবে। দুইভাবে পরিবর্তন হতে পারে। এক, আগে যে গাছগুলো ছিল সেগুলো আরো বড় হয়ে গেছে, আরো ঘন হয়ে গেছে জঙ্গল, যেখানে ঢোকা তোমার জন্য অনেক কষ্ট ছিল। দুই, এমন হতে পারে জঙ্গলে এখন কোনো জঙ্গলই নাই, সেখানে গড়ে উঠেছে মিল, কারখানা অথবা অন্য কিছু। তাহলে কি নেচার নিজেই পরিবর্তনশীল? তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পরিবর্তন নির্দেশ করার জন্য যে কোনো কিছু, সংখ্যার, মানুষের, ঘটনার, ব্যাগের, ত্বরণের, নেচারের যে কোনো কিছুর পরিবর্তন নির্দেশ করার জন্য আমরা ম্যাথমেটিক্সে যে সিম্বলগুলো ইউজ করি সেগুলোর নাম হচ্ছে ডেল। ঠিক আছে, এখন মনে করো ডেল, এটার পাশে ছোট করে আমি একটা এক্স বসাই দিলাম। ডেলের পাশে ছোট করে আমি কি বসাই দিলাম? এক্স। তাহলে ডেলের পাশে এক্স বসিয়ে দিয়েছে, এটার মানে বুঝাবে এক্স এর পরিবর্তন। মানে এক্স কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সে জিনিসটাকে সহজভাবে বোঝার জন্য এক্স এর পরিবর্তন মানে এক্স কি পরিমাণ পরিবর্তিত হচ্ছে সে জিনিসটাকে সুন্দর করে বোঝানোর জন্য আমরা ডেল এক্স ইউজ করি। আর যদি এক্স এর পরিবর্তন না লিখে আমি এখানে ডেল অফ ব্র্যাকেটে লিখে দিলাম ডেল অফ তুমি। তুমি মানে তোমার একটা নাম হবে আর কি, মনে করো। তাহলে ডেল অফ তুমি মানে এটা হচ্ছে তোমার পরিবর্তন, তোমার পরিবর্তন। আমরা যখন খুব ইমোশনাল হয়ে যাই, প্রত্যেকটা মানুষ তার লাইফে, পার্সোনাল লাইফে কোনো না কোনো সময় খুব বেশি ইমোশনাল হয়ে যায়। তোমরা আমাকে লাইভে যেরকম দেখতেছ, রিয়েল লাইফ আমি সেরকম নাও হতে পারি। তা এখন পার্সোনাল লাইফে যখন আমি আমার সামনে থাকা মানুষটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেছি, তখন আমি ইমোশনাল হয়ে বলতে পারি তুমি আসলে আগের মতো নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে। বলতে পারি না? পারি। কিন্তু আমি সেটা বললে তো আমার সাথে আবার রাগ করবে, ফাইট হবে। সেটা আমি বলবো যে ডেভেলপ তুমি, ডেভেলপ তুমি, ডেভেলপ তুমি মানে কি সে তো বুঝবে না, আমার মন শান্তি পাবে। ডেভেলপ তুমি, তাহলে ডেভেলপ তুমি মানে কি? তোমার পরিবর্তন, তোমার পরিবর্তন। আই হোপ সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আমরা এই ডেলেক্স মানে আরেকটা জিনিস বুঝাই। ডেলেক্স মানে বুঝাই এক্স এর সূক্ষ্ম পরিবর্তন। ঠিক আছে, এই ডেলেক্স মানে এক্স এর পরিবর্তন। এখন ডেলেক্স এর মান 100 মানে এক্স এর পরিবর্তন হয়েছে 100 পরিমাণ। ডেলেক্স এর মান 10 মানে এক্স এর পরিবর্তন হয়েছে 10 পরিমাণ। আচ্ছা, ডেলেক্স এর মান, ডেলেক্স টেন্ডস টু 0 মানে এক্স এর পরিবর্তন হয়েছে শূন্যের কাছাকাছি। এক্স এর পরিবর্তন হয়েছে শূন্যের কাছাকাছি, বাট শূন্য না, শূন্যের কাছাকাছি পরিমাণ এক্স কি হয়ে গেছে? পরিবর্তিত হয়ে গেছে। এটা মানে কি? মানে এক্স এর খুবই ক্ষুদ্র পরিবর্তন ঘটছে, খুবই ক্ষুদ্র পরিবর্তন ঘটছে। একজনকে প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ বিজ্ঞানী নিউটনকে একবার প্রশ্ন করা হয়েছিল ডেল এক্স টেন্ডস টু 0 হলে
ডেল এক্স টেন্ডস টু 0 হলে এক্স এর ডেল এক্স মানে তো এক্স এর পরিবর্তন বোঝাচ্ছে, বাট এক্স এর পরিবর্তনটা টেন্ডস টু 0 মানে শূন্যের কাছাকাছি, খুবই কম। তাহলে এই যে ক্ষুদ্র পরিবর্তন, এটা কতটুকু ক্ষুদ্র? ডেল এক্স এর মান শূন্যের কাছাকাছি, মানে এক্স এর পরিবর্তন শূন্যের কাছাকাছি, খুবই কম পরিমাণ। সেটা কতটুকু ক্ষুদ্র? তো নিউটন খুব সুন্দর একটা অ্যান্সার করছিলেন। তিনি বলছিলেন যে আপনি যতটুক ক্ষুদ্র মনে করছেন, আপনি যতটুক ক্ষুদ্র মনে করছেন এটি তার চেয়ে ক্ষুদ্র। মানে কি আজীব? মানে আমি বুঝাচ্ছি, আমি এক্স এর কাছাকাছি একটা মান নিয়েছি, এক্স সমান তো শূন্য হবে না, শূন্যের কাছাকাছি। আমি বললাম এক্স এর মান 0.001, এটা একটা ক্ষুদ্র সংখ্যা। তোমরা জানো টাকায় নিলে এটার কোনো ভ্যালু থাকবে না, মানুষে নিলে এটার কোনো ভ্যালু থাকবে না, চালে নিলে এটার কোনো ভ্যালু থাকবে না। তাহলে এটা এত ক্ষুদ্র যেটি ভ্যালুলেস হয়ে গেছে। আমি বললাম যে এটা আমার কাছে ক্ষুদ্র সংখ্যা। নিউটন বলতেছে না রে ভাই, এটা তার চেয়েও ক্ষুদ্র হবে। আমি বললাম যে তাহলে আমার কাছে তার চেয়ে ক্ষুদ্র সংখ্যা এটা। নিউটন বলছে তার চেয়েও ক্ষুদ্র হবে। আমি বললাম তাহলে তার চেয়েও ক্ষুদ্র সংখ্যা এটা। বলছে তার চেয়েও ক্ষুদ্র হবে। আমার সহি আর পাগল বানায়েন না, আমার জন্য এটা বোঝার দরকার নাই। আমি বুঝছি ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র মানে খুব ক্ষুদ্র। কতটুকু ক্ষুদ্র? যতটুকু চিন্তা করতেছি তার চেয়ে ক্ষুদ্র। হয়েছে? আশা করি হয়েছে। সবাই বুঝতে পারছো ডেল এক্স মানে কি? আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা কি করলাম? আমি আবার বলছি, আমরা কি করলাম? চলো আমরা কি করলাম আমরা একটু দেখে ফেলি। আমরা অ্যাকচুয়ালি শুরু থেকে যে জিনিসগুলো দেখছি, আমরা বুঝার চেষ্টা করছি ভ্যারিয়েবল কি। আমরা এই তীর চিহ্নটার বিভিন্ন ধরনের প্রয়োগ দেখছি। টেন্ডস টু যেটাকে আমরা বলতেছি, ডেল বা ডেল অথবা পরিবর্তন কিভাবে বোঝায়, আমরা সেগুলো বুঝছি। আমাদের কাছে এখনো বাকি আছে অপারেটর, স্লোপ, ছেদক, স্পর্শক। এরপরে আমাদের ডিফারেনশিয়াল যে ইকুয়েশন গুলো আছে, আমরা সেই ইকুয়েশন গুলোতে যাব। তোমরা যারা ক্লাস করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে ছিল, বাট তোমাদের এই জিনিসটা আমি এনশিওর করি তোমরা হয়তো অনেকে এখনো বুঝতেছো না। এই গ্রুপে 1.1k মেম্বার আমার দরকার নাই, আমার শুধু দরকার যতজন ক্লাসে আছে। বুঝতেছ? যতজন ক্লাসে আছে, আমি বাকিদেরকে ক্লাস করাবো না। এখানে আমি দায়বদ্ধ না তো, কারণ হচ্ছে তোমার কাছ থেকে আমি টাকা নিই নাই। আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার কোর্স করাচ্ছি, সেখানে আমি দায়বদ্ধ সম্পূর্ণ কোর্সটা করিয়ে দিতে। এখানে আমি দায়বদ্ধ না, এখানে আমি চাই সবাই ক্লাস করবে, সবাই। এবং আমি বলার পরও যেহেতু অনেকে ক্লাস করে নাই, আমাদের মিশন শুরু হবে রিমুভ করা অন্তরীকরণ শেষের দিন যারা থাকবে, এই সংখ্যাটা থাকলেও আমি খুশি। মেম্বার দিয়ে আমি পানি খাবো। প্রায় সময় আমি সুন্দরী মেয়েদেরকে প্রশ্ন করতাম, আমার বান্ধবীরা বলো, আমার স্টুডেন্টরা বলো, যতগুলো সুন্দর ছিল সবাইকে একটা প্রশ্ন করতাম, আচ্ছা তোমাদের সব সুন্দরীদের একই অবস্থা কেন? বলছে কি, তোমরা প্রেম করো সালমান খান, বিয়ে করো কালাসান, কারণ কি? সব সুন্দরী সেম কেন? ভাই সব সুন্দরী সেম না। তাইলে বলছে অধিকাংশ সুন্দরী তো সেম। এরা প্রেম করে সালমান খান, অলরেডি সালমান ভিডিও দেখতেছে, আমার ক্লাস দেখতেছে সালমান। ওরা প্রেম করে সালমান খান, বিয়ে করে কালাচান, কারণ কি? বলছে আসলে বিয়ে মানে তো অনেক বড় কিছু, সেক্ষেত্রে তো একটা দায়িত্ব চলে আসে। আর দায়িত্ব চলে আসলে তার ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, বাচ্চাদের পড়াশোনার ক্যাপাসিটি থাকতে হবে, কাপড় চোপড় দেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। ওভারঅল একটি সংসারকে সুন্দর করে সাজানো, গুছানো ভাবে চালানোর মতো তার যোগ্যতা থাকতে হবে, তার পরিপূর্ণতা থাকতে হবে। ওভারঅল চিন্তা করতে গেলে দেখা যায় যে প্রায় সালমান খান এদিক দিয়ে ডিফেক্ট আছে, সেজন্য সালমান খান দরকার নাই। তাহলে আমার কথা হচ্ছে সেম, আমার কথা হচ্ছে 1.1k মেম্বার ধুয়ে দিয়ে আমি পানি খাবো? ধুয়ে দিয়ে পানি, আমার ধুয়ে দিয়ে পানি খাওয়ার দরকার নাই তো। আমার তো দরকার শুধু পড়ানো। কাদেরকে পড়ানো? যারা পড়তে চায়। যারা পড়তে চায় না তাদের এই গ্রুপে কাজ কি? তাদের এই গ্রুপে কোনো কাজ নাই, রিমুভ করব। সবাই আমার বড় গ্রুপটাতে থাকো, কোনো সমস্যা নাই। আশা করি আমি বুঝাইতে পারছি। আজকের ক্লাসে তাড়াহুড়া করার কারণে আমি অ্যাটেন্ডেন্সটা নিতে পারি নাই। নেক্সট ক্লাস থেকে অনলাইন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সোজা কথা। আমি এখনই ক্লাসের পর 10 জন মডারেটর নিব, সবার কাজ হবে রিমুভ করা। অন্তরীকরণ শেষ হতে 115 জন স্টুডেন্ট থাকলো আমি খুশি।
বুঝতেছো? 115 জন থাকলে আমি খুশি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। প্রতিদিন দেখা হচ্ছে সন্ধ্যা 7:30। আরেকটি কথা, আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার অলরেডি আমরা 10 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। তোমাদের মধ্যে যাদের আমাকে ভালো লাগে, আমার পড়ানোটা ভালো লাগে, তারা কোর্সটা এনরোল করতে পারবা। এবং সেটার ক্ষেত্রে যেহেতু আমি বলছি শুরুতেই যে আমার কয়েকটা পেইড বেস আছে, সেইগুলো থেকে যে টাকাটা পাই ওই টাকাটা দিয়ে আমি চলি এবং আমি ফ্যামিলি চালাই, এবং বাদ বাকি সবগুলো সময় আমি তোমাদের পেছনে ফ্রিতে ব্যয় করি। তাহলে সুতরাং সেই হিসেবে তোমরা যদি আমাকে সাপোর্টও দিতে চাও, তাইলেও কিন্তু ওই পেইড ব্যাচগুলোতে তোমরা জয়েন হয়ে যাবে। এখান থেকে আমি একটা সাপোর্ট পাই বিদায় আমি ফ্রি ক্লাসগুলো নেওয়ার মতো একটা সাহস করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।